আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফিলিস্তিনে মসজিদ ও পবিত্র কোরআনে অগ্নিসংযোগ বিশ্বজুড়ে নিন্দা। ভারতের বিহারে জয়ের পথে বিজেপি জোট। ৫৮% আমেরিকান ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট, রয়টার্স ইপসোসের জরিপ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্পের গাজা পরিকল্পনার পাল্টা প্রস্তাব রাশিয়ার। কিভে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৪। গাজায় ধেয়ে আসছে প্রলয়ঙ্করী ঝড়, ৯ লাখ বাস্তুচ্যুতের আশঙ্কা। এবার বিস্তারিত। দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সহিংসতা আরও বেড়েছে। সর্বশেষ ঘটনায় ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা সালফিতের নিকটে দেইর ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অগ্নিকাণ্ডের পর মসজিদের দেয়ালে লিখে রাখা হয় বর্ণবাদী ও ফিলিস্তিন বিরোধী মন্তব্য। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে মসজিদের দেয়ালে স্প্রে ব্যবহার করে বর্ণবিদ্বেষী ও ফিলিস্তিন বিরোধী স্লোগান লেখা হয়েছে এবং মসজিদের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পবিত্র কোরআনের কিছু কপিও পুড়িয়ে ফেলা হয়েছে। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই ঘটনাকে জঘন্য অপরাধ উল্লেখ করে নিন্দা জানিয়েছে। এসব সহিংসতার ঘটনা এমন সময় ঘটেছে যখন কিনা চলতি বছর পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের হামলার সংখ্যা রেকর্ড মাত্রায় পৌঁছেছে। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে, গত ১ অক্টোবর থেকে শুধু জলপাই চাষকে কেন্দ্র করে ইহুদি বসতি স্থাপনকারীদের চালানো কমপক্ষে ১৬৭টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব হামলায় ১৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত ও ৫,৭০০টিরও বেশি গাছ নষ্ট হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের আড়ালে পশ্চিম তীরেও ইসরায়েলি হামলা বেড়েছে। ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, ওই ঘটনার বাইরে পশ্চিম তীরের দক্ষিণে হেব্রনের কাছে বেইত উম্মা শহরে গতকাল এক অভিযানের সময় ইসরায়েলি বাহিনী গুলি চালালে ২ ফিলিস্তিনি শিশু নিহত হয়। এদিকে ফিলিস্তিনিরা বিশ্ব নেতাদের শুধু নিন্দা নয়, বরং ইসরায়েলের বিরুদ্ধে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতের বিহারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলে বড় ব্যবধানে জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা জাতীয় গণতান্ত্রিক জোট। এরই মধ্যে বিহারের বিভিন্ন প্রান্তে জয় উদযাপন শুরু করেছেন বিজেপি এবং জেডিইউর কর্মীরা। বিহারের বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩টি। গত ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ দফায় ভোট পড়ে ৬৫%-এর বেশি। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় ১২২টি আসনে। এ দফায় ভোট পড়েছিল ৬৮%-এর বেশি। ২ দফা মিলিয়ে প্রায় ৬৭% ভোট পড়ে। নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায় ২ শতাধিক আসনে এগিয়ে এনডিএ জোট। সরকার গঠনের প্রয়োজন ১২২টি আসন। গতবারের তুলনায় ৯০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। প্রাথমিক ফলে ভরাডুবির পথে কংগ্রেস। বিহারের ফল হতাশাজনক বলে স্বীকার করেছেন রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা অশোক গহলোত। বিহারে কংগ্রেসের আরও একটি ভরাডুবি হয়েছে উল্লেখ করে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছে বিজেপি। এর আগে প্রতিটি জরিপেই দেখা যায় এনডিএ জোট বিপুল ব্যবধানে জয়ী হতে চলছে। এখন ভোট গণনার প্রাথমিক ফলাফলেও একই ইঙ্গিত মিলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মানুষের সমর্থনের হার আরও কমে গেছে। নতুন এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ৫৮% মানুষ তাকে নিয়ে অসন্তুষ্ট। ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার এই হার গত জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসোস পরিচালিত জরিপটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এতে দেখা গেছে ট্রাম্পের কার্যক্রমের প্রতি অসন্তোষ হওয়া মানুষের হার বেড়েছে। গত মে মাসের মাঝামাঝি নাগাদ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট মানুষের হার ছিল ৫২%। নভেম্বর নাগাদ এই হার বেড়ে ৫৮%-এ পৌঁছেছে। অন্যদিকে তাকে সমর্থন করেন এমন মানুষের সংখ্যা প্রায় ৪০%-এ স্থিতিশীল রয়েছে, যা মে মাসের সমান। চলতি মাসে ৬ দিন ধরে অনলাইনে জরিপটি চালানো হয়। জরিপের অংশ হিসেবে দেশ জুড়ে ১,২০০ জন মার্কিন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে শীর্ষ রাজনৈতিক দলের বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা সম্পর্কেও তাদের প্রশ্ন করা হয়। জরিপে দেখা গেছে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেশি।
চলতি মাসে অনুষ্ঠিত কিছু নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। নিজেদের ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে পরিচয় দেওয়া প্রায় 44% নিবন্ধিত ভোটার বলেন তারা 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে খুবই উৎসাহী, আর রিপাবলিকানদের মধ্যে এই হার 26%। প্রায় 79% ডেমোক্র্যাট বলেছেন মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে না পারলে তাদের আক্ষেপ থাকবে, আর রিপাবলিকানদের মধ্যে এমনটা ভাবেন 68% ভোটার। আগামী বছর প্রতিনিধি পরিষদের 435টি আসনের সবগুলো এবং 100 সদস্য বিশিষ্ট সিনেটের 35টি আসনে নির্বাচন হবে। বর্তমানে কংগ্রেসের 2 কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। রয়টার্স ইপসোস পরিচালিত জরিপের অংশ হিসেবে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছিল এখন ভোট হলে তারা কাকে ভোট দেবেন। 41% নিবন্ধিত ভোটার বলেন তারা ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে বেছে নেবেন। 40% ভোটার রিপাবলিকান প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সতর্ক করে বলেছে এটা যদি না করা হয় তবে ফিলিস্তিনিরা মারাত্মক পরিণতি ভোগ করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবকে চ্যালেঞ্জ করে পাল্টা প্রস্তাব পেশ করেছে রাশিয়া। রুশ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় থাকা বিতর্কিত বোর্ড অফ পিস এর কোনো উল্লেখ নেই। বৈরিতা বন্ধে ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য পথ তৈরি করার কথা বলা হয়েছে রাশিয়ার খসড়া প্রস্তাবে। জাতিসংঘে মার্কিন মিশনের একজন মুখপাত্র বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন ওয়াশিংটনের প্রস্তাবকে ঘিরে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা গাজার ফিলিস্তিনিদের জন্য কেবল মারাত্মক, বাস্তব ও সম্পূর্ণরূপে এড়ানো যায় এমন পরিণতি বয়ে আনবে যদি যুদ্ধবিরতি ভেঙে যায় এবং ইসরায়েল ফের হামলা শুরু করে। মার্কিন মিশন গত সপ্তাহে 15 সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করে। এএফপির মতে প্রস্তাবে গাজায় বোর্ড অফ পিস নামে একটি 2 বছর মেয়াদী অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাব অনুযায়ী গাজায় নিরাপত্তা রক্ষায় একটি অস্থায়ী আন্তর্জাতিক শান্তি বাহিনী গঠন করা হবে। এই বাহিনী গাজায় অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে স্থায়ীভাবে নিরস্ত্র করার জন্য কাজ করবে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেবে এবং মানবিক সহায়তা করিডোর সুরক্ষা নিশ্চিত করবে। এটি ইসরায়েল, মিশর ও নবগঠিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গেও কাজ করবে। এই বাহিনীর 20,000 সেনা থাকবে, তবে মার্কিন সেনারা এতে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন জানিয়েছে শান্তি বাহিনী গড়তে ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, তুরস্ক ও আজারবাইজানের কথা আলোচনা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া বৃহস্পতিবার রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক ডজন। আহত নিহতের এসব তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে রাতভর চালানো এই হামলার পর শুক্রবার 40 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের রাজধানীর 10 এলাকার বেশিরভাগ জায়গায় আগুন বা আবাসিক ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন এই হামলায় 4 জন নিহত এবং শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারী সহ কয়েক ডজন আহত হয়েছেন। হামলায় প্রায় 430টি ড্রোন এবং 18টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে ব্যালিস্টিক ও অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল। তিনি আরো বলেন আক্রমণের মূল লক্ষ্য ছিল কিয়েভ। এছাড়াও খার্কিভ ও ওডেসা অঞ্চলেও হামলা চালানো হয়। এর আগে কিয়েভ পুলিশ জানায় একজন বয়স্ক নারী নিহত হয়েছেন। আহতদের মধ্যে একটি 10 বছর বয়সী ছেলেও রয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো একে ব্যাপক শত্রু আক্রমণ হিসেবে বর্ণনা করে বলেন হাসপাতালে ভর্তিদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী এবং অত্যন্ত গুরুতর অবস্থায় থাকা একজন পুরুষ রয়েছেন। ভিটালি নিশ্চিত করেন রুশ আক্রমণে শহরের হিটিং নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উত্তর পূর্ব ডেসনিয়াস্কি এলাকার কিছু ভবন সাময়িকভাবে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই ছিল। গাজা অভিমুখে ধেয়ে আসছে প্রলয়ঙ্করী ঝড়। এর ফলে লাখ লাখ বাসিন্দা বাস্তুচ্যুতের আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় দক্ষিণ গাজায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে 9 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি মারাত্মক বন্যা ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 2 বছরের ইসরায়েলি যুদ্ধের ধ্বংসযজ্ঞ ও ভেঙে পড়া মানবিক পরিস্থিতির মধ্যে নতুন
নতুন এই দুর্যোগ পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করতে পারে। খান ইউনুস পৌরসভার মুখপাত্র সায়েব লাক্কান আনাদুলুকে বলেন, উপকূল জুড়ে হাজারো তাঁবু বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে আছে। ধসে পড়া ড্রেনেজ ব্যবস্থা এবং উপচে পড়া বৃষ্টির পানি ধরে রাখার পুকুরগুলো শহরবাসীর জন্য অতিরিক্ত হুমকি তৈরি করেছে। ফিলিস্তিনি আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার ও শনিবার উপত্যকা এবং নিচু এলাকাগুলোতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।